ওয়েলকাম টু দিস ভিডিও টিউটোরিয়াল। এই ভিডিওটা আমরা দেখাবো কম্পোনেন্ট এবং প্রপসের পার্ট 2। ইন দিস টিউটোরিয়াল উইল শো হাউ টু পাস প্রপস থ্রু এ ক্লাস কম্পোনেন্ট। কীভাবে ক্লাস কম্পোনেন্টের মধ্যে আমরা প্রপসকে পাস করবো সেটা দেখাবো। এখানে একটা জিনিস মনে রাখার মতো, সেটা হচ্ছে we should split into several smaller components from big components. We should split into several smaller components from big component for usability. আমরা বড় ধরনের যে কম্পোনেন্ট যদি আমরা পাই, সেগুলোকে আমরা রিউজেবিলিটির জন্য, ফার্দার ইউজের জন্য ছোটো ছোটো কম্পোনেন্টে ভাগ করে নেবো, যাতে পরবর্তীকালে আমরা রিউজেবল করতে পারি এবং আমাদের কোডিংটাও খুব সুন্দর রিউজেবল করা যায়। সেটার জন্য এটা করলে পার্ট হয়ে যাবে এবং পরবর্তীকালে ফার্দার যখন এডিটিং হবে কোডিংটা বা কোনো কিছু চেঞ্জ করা হবে, তখন সেটা সহজে আমরা করতে পারবো। সেই জন্য আমরা ছোটো ছোটো স্মলার কম্পোনেন্টসে ভাগ করে নেবো। যদি কোনো বড়ো কম্পোনেন্ট আমরা পেয়ে থাকি, সেটাকে ছোটো ছোটোভাবে ভাগ করবো। আর প্রপস আর হচ্ছে রিড অনলি, এটার মাথায় রাখতে প্রপস আর রিড অনলি। দে আর অলসো ইমিউটেবল, দে ক্যান নট চেঞ্জ দ্য ভ্যালুস অন দ্য স্টেট। প্রপস শুধুমাত্র রিড করার জন্য ব্যবহার করা হয় এবং এরা হচ্ছে ইমিউটেবল, এটা চেঞ্জ করা যায় না। আমরা যদি স্টেট ছাড়া আমরা কিন্তু প্রপসের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো না। প্রপস আর অলসো হচ্ছে ইমিউটেবল। এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। তো আমরা একটু কোডিং আসি যে কী করে আমরা প্রথমে দেখেছিলাম যে ক্লাস কম্পোনেন্টের ভেতরে কীভাবে আমরা প্রপসটা পাস করবো। আগে আমরা দেখেছিলাম ফাংশনের মধ্যে পাস করে কিছুই না, জাস্ট প্রপসটাকে এখানে দিয়ে দিতে হচ্ছিলো, অ্যাজ এ প্যারামিটার্সে পাস করতে হচ্ছিলো। কিন্তু ক্লাসের ক্ষেত্রে তো এরকম প্যারামিটার থাকে না। এর ক্ষেত্রে কী করতে, ক্লাস যেহেতু সেটা কনস্ট্রাক্টার, আমরা জানি ক্লাসের একটা কনস্ট্রাক্টার থাকে। তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কনস্ট্রাক্টার ডিক্লেয়ারেশন একটু বিভিন্ন হয়। তো এখানে যেটা রিয়েক্টের ক্ষেত্রে কনস্ট্রাক্টার নাম অনুসারে কনস্ট্রাক্টার তৈরি করা হয়েছে এবং এটা কনস্ট্রাক্টার একটা ফাংশান, সেটা গ্লোবাল ফাংশান এখানে অ্যাকচুয়ালি। এরকে যে ভেতরে প্রপসটা প্যারামিটার্সে পাস করবে এবং এই সুপার প্রপস, এটা একটা সুপার ক্লাসের তার প্রপস প্যারেন্ট থেকে নেওয়া হলো অ্যাকচুয়ালি। তো দিস ডট স্টেট, এটা এখন বুঝতে পারবো না যেহেতু এখন স্টেটে আমরা আসিনি। তো এটা জাস্ট করে যে এখন দিস ডট স্টেট সব প্রপস ডট নেম, আমরা আগে যেমন কী বলছিলাম প্রপস ডট নেমটাকে এখানে লিখে দিচ্ছিলাম টুক করে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখে দিচ্ছিলাম, সেটা আউটপুট দেখাচ্ছিলো। এখানে কী করতে হবে যে স্টেটের ভেতরে আমরা স্টেটটাকে ইনিশিয়ালাইজ করেছি এবং সেই স্টেটের ভেতরে আমরা কী করেছি প্রপস ডট নেমটাকে ভ্যালুটাকে দিয়েছি প্রপস ডট নেম প্রপস এটা। আর নেমটা কোথা থেকে পাচ্ছি, এখানে নেমটা আমরা তৈরি করে নিই হ্যালো টু বলে। সাপোজ আমি এখানে নেমটা আমার নামটাই দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দিলাম, তাহলে এই নেমটা এখান থেকে পাচ্ছে, প্রপস থেকে নেমটা পাচ্ছে, তাহলে এটা ইনিশিয়ালাইজেশন এখানে হয়ে গেল। আচ্ছা, আমরা যদি এটাকে ডিক্লারেশন করি, এটা যদি আউটপুট দেখাতে চাই, তাহলে আমরা কোনো ব্যাপারে না, এটা একইভাবে আউটপুট দেখাতে গেলে রিয়েক্টের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই অংশটুকুকে ডিক্লারেশন হবে। তাহলে এটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিই, দিস ডট স্টেট কতটা এখানে লিখে দিই। আমরা যদি সেভ করে দিই, দেখি ঘটনা ঘটেছে, এসছে কিনা, এসে গেছে। তাহলে স্বাগতম পাচ্ছি। তাহলে এটা আসছে কোথা থেকে, হ্যালো টু থেকে আসছে, এই নেমটা থেকে আসছে। কী হিসেবে কার মাধ্যমে আসছে, প্রপসের মাধ্যমে আসছে ভ্যালুটা। এবং এই প্রপসটা কার মাধ্যমে কাজ করছে, ক্লাস কম্পোনেন্টের ভেতরে কাজ করছে। সেটা লিখলাম কীভাবে, কনস্ট্রাক্টরের ভেতরে লিখলাম, প্রপসটা প্যারামিটার পাস করলাম, সুপার ক্লাসকে ডাকলাম তার প্রপসটাকে। তো দিস ডট স্টেট প্রপস ডট হচ্ছে নেম, প্রপসের নেমটা যে ভ্যালুটা দিলাম ওটার মধ্যে দিস ডট স্টেটের এইভাবে স্টেটের ইনিশিয়ালাইজেশন আমরা করলাম। করার পরে স্টেটটাকে খেলে এখানে ডেকে দিলাম, শেষ পুরো হয়ে গেলে। এইভাবে আমরা ক্লাসের ভেতর থেকে প্রপসের মাধ্যমে ভ্যালু আনতে পারি। আগে ফাংশন থেকে প্রপস আনলাম। আর যদি আমাদের ইমেজ আনতে হয় কোনো কিছু থেকে, তাহলে সেটা ক্লাস হোক ফাংশন হোক যেখান থেকেই হোক, জাস্ট এখানে আমরা ইউআরএল আকার হোক বা যে কোনো কিছু অ্যাক্টিভিটি হিসেবে দিয়ে দিলাম, জাস্ট ইমেজের পাথটাকে ধরে দিলাম।
এই পাথটা, এই যে ইমেজেসের ভেতর ডাউনলোডের জেপিজি, এই পাথটা থাকে কোথায় অ্যাকচুয়ালি? আমরা যে কোনো জায়গায় তো লিখে দিতে পারি কি, আমরা তো মনে করলে সোর্সের ভেতর এই ইমেজ একটা ফোল্ডার করে লিখে দিতে পারি, কি এই মানে রুট ফোল্ডারে লিখে দিতে পারি। যদি করি তাহলে কখনোই কাজ করবে না ফোল্ডারটা। কী করতে হয় সবসময়, আমাদের যখন স্ট্যাটিক ভ্যালু আমাদের যোগ করতে হবে মাথায় রাখতে হবে রিয়েক্টের ক্ষেত্রে, তখন সেটা পাবলিকের আন্ডার, রিয়েক্ট.js-এর ক্ষেত্রে যখন আমরা দেবো পাবলিকের সবসময় যখন আমরা স্ট্যাটিক ভ্যালু সেন্স হচ্ছে, যেমন ইমেজেস আছে, সিএসএস আছে, জেস আছে, যাই দিক না কেন, আমরা সবসময় রিয়েক্ট.js-এর ক্ষেত্রে পাবলিক ফোল্ডারটার ভেতরে আমাদের এই ইমেজ ফোল্ডারটাকে ঢোকাতে হবে। তার ভেতরে আমি আমার পাথটাকে রেখেছি। তো যদি আমি এখানে পাবলিকের ভেতর না রাখি তাহলে কিন্তু কাজ করবে না। আর যদি আমার পাবলিকেরটাকে চেঞ্জ করতে তাহলে আমাকে ওই জায়গা থেকে পাবলিকেরটাকে চেঞ্জ করে আসতে হবে। তো আমি সেই চেঞ্জটা যাচ্ছি না, জাস্ট আমি এখানে ইমেজেস পাথটাকে ধরালাম। এটা যেহেতু আমার ইউআরএল হিসেবে অ্যাট্রিবিউট এসে এলো, আমি কিছু না, আমি একটা কম্পোনেন্ট তৈরি করলাম আইএমজি সোর্স। আমি জানি আইএমজি সোর্স দিয়ে আমাদের ছবিটা উঠে আসে HTML জানি। তো সেখানে ভ্যালুটা কী পাঠালাম, props.url, প্রপস, এটা প্রপসের ভেতর কোনটা ইউআরএলটা, এই যে ইউআরএল পাঠালাম, তাহলে ইউআরএলটা অ্যাকচুয়ালি চলে আসবে প্রপসের থ্রু যেটা আমরা ফাংশনে দেখেছি প্রপসের থ্রু। আর যদি না আসে ছবিটা তাহলে অল্টারনেটিভ, তাহলে হ্যালো কথাটা চলে আসবে। তো এইভাবে আমরা কী করতে পারবো, যে ইমেজও আনতে পারবো। মাথায় রাখতে হবে ইমেজ তৈরি করতে গেলে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করবো সেটা পাবলিক ফোল্ডারের আন্ডারে থাকতে হবে, যেটা ওদের পাবলিক ফোল্ডার, ডিফল্ট যেটা পাবলিক ফোল্ডার সেই আন্ডারে থাকতে হবে ইমেজটা। আদারওয়াইজ যদি আমি অন্য যদি রুট ফোল্ডারের মধ্যে করে দিই বা সোর্স ফোল্ডারের মধ্যে যদি ইমেজ ফোল্ডারটা ঢুকিয়ে দিই তাহলে কিন্তু কাজ করবে না। এটা মাথায় রাখতে হবে বারে ক্ষেত্রে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আর একটা জিনিস আমরা বললাম যে প্রপসকে চেঞ্জ করা যায় না। এই যে প্রপসের ভ্যালু, এই যে নেম আমরা দিয়ে দিলাম নিচের দিকে, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না আনটিল নাহলে স্টেট ছাড়া। এর মতো স্টেট দিয়ে আমরা চেঞ্জ করতে পারি, পরবর্তীকালে দেখো কীভাবে স্টেট দিয়ে আমরা চেঞ্জ করবো। তাছাড়া আমরা কিন্তু প্রপসের ভ্যালু চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ প্রপস ইউজ হয় রিড অনলির জন্য এবং হচ্ছে দেয়ার অলসো হচ্ছে ইমিউটেবল, তাদেরকে চেঞ্জ করা যায় না। এবং প্রপস ক্যান মানে নেভার ইটস ভ্যালু মডিফাইড, মানে ভ্যালুটাকে মডিফাইড করতে পারে না অ্যাকচুয়ালি সাধারণত। তো সেই জন্য প্রপসের ভ্যালু আমরা যখনই আমরা চেঞ্জ করবো ডাইনামিক সিস্টেমে করবো, তখন স্টেট দিয়ে কাজ করবো। পরবর্তীকালে আসবো স্টেট কীভাবে কাজ করে এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফর ডাইনামিক। এখন পর্যন্ত যা দেখলাম আমাদের সব স্ট্যাটিক, এখানে কোনো চেঞ্জ সিস্টেম কিছু না। পরবর্তীকালে যখন আসবে সেখানে আমরা দেখবো কীভাবে এটা ভ্যালুটা চেঞ্জ করতে হয় থ্রু স্টেটের মাধ্যমে। তো এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্নভাবে কম্পোনেন্ট এবং প্রপস তৈরি করতে পারি এবং ওয়েবসাইটে ইউজ করতে পারি। মাথায় রাখতে হবে যে রিয়েক্ট.js-এর ক্ষেত্রে বা রিয়েক্ট নেটিভের ক্ষেত্রে যাই আমরা দেখি না কেন, এখানে সব একটা কম্পোনেন্ট, সব এখানে কম্পোনেন্ট হিসেবে তুলনা করা হয়, আর অন্য কিছু না। সেই কম্পোনেন্টগুলোকে আমরা রিউজেবল করার জন্য আমরা ছোটো ছোটো কম্পোনেন্টটা ভাগ করে নেবো এবং আমরা সমস্ত জায়গাটা ইউজ করতে পারবো। তাতে কী হবে, কোডটাও মেনটেন হবে, জিনিসটাও রিউজেবিলিটি হবে, বুঝতেও সুবিধা, কাজ করতে সুবিধা, সব কিছুই সুবিধা। সেই জন্য আমরা এরকম ছোটো ছোটো কম্পোনেন্টে ভাগ করে কাজ করব। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে বা লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো সাজেশান থাকে, কোনো ওপিনিয়ন থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই ইউটিউবে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। আবার আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটা নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণে সকলকে ধন্যবাদ।